আমার নাম অবিনাশ রায়, আরপিএফের সাব ইন্সপেক্টর। পোস্টিং ছিল নিজের শহর কলকাতার হাওড়া স্টেশনে। হাওড়া শুধুমাত্র একটা স্টেশন নয়, এটা একটা জীবন্ত শহর। হাজার হাজার ট্রেন, লক্ষ লক্ষ মানুষ আর অজস্র রহস্য প্রতিদিন এখানে আনাগোনা করে। আমার কাজ ছিল এই ভিড়ে আইন শৃঙ্খলা বজায় রাখা। ভূত প্রেত, আত্মা, এসব আমার কাছে ছিল স্রেফ বাজে কথা। আমার কাছে আসল ভূত ছিল পকেটমার আর ডাইনি ছিল বিনা টিকিটের যাত্রী। কিন্তু সেই এক রাত হাওড়া স্টেশনের সবথেকে পুরনো আর শুনশান প্ল্যাটফর্মে আমার মুখোমুখি হয়েছিল এমন এক রহস্য যা কোনো অপরাধমূলক কেসের চেয়েও জটিল। ঘটনাটি গত শীতকালের। আমি নাইট ডিউটিতে ছিলাম। রাত তখন প্রায় 2টো। স্টেশনের মূল অংশ তখন শান্ত হয়ে গেছে, কিন্তু পুরনো ইস্টার্ন রেলওয়ের দিকে কিছু শান্টিং ইঞ্জিন আর মালগাড়ি তখনও আসছিল। আমি 21 নম্বর প্ল্যাটফর্মের কাছে ছিলাম, যা সাধারণত মালগাড়ির জন্য ব্যবহৃত হয় আর রাতে একদম জনমানবহীন থাকে। হঠাৎ আমার ওয়াকিটকিতে কন্ট্রোল রুম থেকে একটা অদ্ভুত মেসেজ এলো। ইন্সপেক্টর রায়, আপনি কি 21 নম্বর প্ল্যাটফর্মের আশেপাশে আছেন? হ্যাঁ কন্ট্রোল, সব শান্ত আছে এখানে। 1 মিনিট চুপ থেকে কন্ট্রোলারের গলায় একটা অস্থিরতা শোনা গেল। রায়, আমাদের মেইন ডিসপ্লেতে 21 নম্বর প্ল্যাটফর্মে একটা আনআইডেন্টিফাইড ট্রেনের সিগন্যাল আসছে, কিন্তু ওখানে তো কোনো ট্রেনের শিডিউল নেই। আমি চমকে উঠলাম। আনআইডেন্টিফাইড মানে কোনো নম্বর নেই? না, সিস্টেম অনুযায়ী কোনো নাম বা নম্বর নেই, শুধু একটা লাল বিন্দু দেখাচ্ছে যে প্ল্যাটফর্মে একটা আস্ত ট্রেন দাঁড়িয়ে আছে। আমি সামনের দিকে তাকালাম। 21 নম্বর প্ল্যাটফর্ম একদম খাঁ খাঁ করছে, কোনো ট্রেনের চিহ্ন নেই। আমি বললাম, কন্ট্রোল, আপনাদের হিসেবে কোনো ভুল হচ্ছে, এখানে কিচ্ছু নেই। কিন্তু আমাদের স্ক্রিন তো অন্য কথা বলছে রায়। আমি কল কেটে দিলাম। ভাবলাম হয়তো টেকনিক্যাল কোনো গোলযোগ। কিন্তু যেই মুহূর্তে আমি এগোতে যাব, ঠিক তখনই আমার নজরে এলো সেই দৃশ্যটা। প্ল্যাটফর্মের সবথেকে অন্ধকার শেষ প্রান্তে, যেখানে আলোর ছটা পৌঁছয় না, অন্ধকার চিরে একটা ট্রেন ধীরে ধীরে ঢুকছে। কোনো হর্ন নেই, চাকার কোনো ঘর্ষণের শব্দ নেই, যেন একটা ছায়া নিঃশব্দে প্ল্যাটফর্মের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। সেটা ছিল একটা অত্যন্ত পুরনো আমলের লাল রঙের প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের কামরাগুলো এতই সেকেলে যে এখনকার দিনে দেখাই যায় না। আমার শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। এই ট্রেনটা এলো কোত্থেকে? কন্ট্রোল আগের সিগন্যাল পায়নি কেন? ট্রেনটা এসে থামল। কামরার দরজাগুলো নিজে থেকেই খুলে গেল। কিন্তু অবাক কাণ্ড, কোনো যাত্রী নামল না, কেউ উঠলও না। ট্রেনের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। একদিকে কর্তব্য আর অন্যদিকে ভয়, দুটোর মাঝে দাঁড়িয়ে আমি টর্চটা জ্বালালাম। পা টিপে টিপে এগোতে শুরু করলাম ট্রেনের দিকে। যত কাছে যাচ্ছি, বাতাসে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম, যেন অনেক পুরনো বন্ধ হয়ে যাওয়া লাইব্রেরির বই আর ইলেকট্রিক শর্ট সার্কিটের ওজোন গ্যাসের সংমিশ্রণ। আমি প্রথম কামরায় টর্চের আলো ফেললাম। একদম ফাঁকা, কিন্তু সিটগুলোর ওপর ধুলোর পুরো আস্তরণ, যেন কয়েক দশক ধরে কেউ এখানে বসেনি। এক এক করে কামরা পেরিয়ে আমি ইঞ্জিনের কাছে পৌঁছলাম। টর্চের আলো ফেললাম ইঞ্জিনের গায়ের নম্বরে। অস্পষ্ট, কিন্তু বোঝা যাচ্ছে 12339। আমার বুকটা ধক করে উঠল। 12339, এ তো কোলফিল্ড এক্সপ্রেসের নম্বর। কিন্তু কোলফিল্ড তো সকালে চলে, আর 21 নম্বর প্ল্যাটফর্মে তো তার আসার কোনো কথাই নেই। আমার মাথা ঘুরতে শুরু করেছে। ঠিক তখনই ট্রেনের সমস্ত দরজা একযোগে প্রবল শব্দে বন্ধ হয়ে গেল। আমি লাফিয়ে পিছিয়ে এলাম। ট্রেনটা আবার সেই একই নিঃশব্দে চলতে শুরু করল। আমি মরিয়া হয়ে ইঞ্জিনের কেবিনের দিকে ছুটলাম। কাঁচ দিয়ে ভিতরে উকি মারলাম। ভেতরটা ফাঁকা, ড্রাইভারের সিটে কেউ নেই। ট্রেনটা একা একাই চলছে। বিস্ময় যখন আমি পাথর হয়ে দাঁড়িয়ে আছি, তখন ট্রেনটা অন্ধকার ইয়ার্ডে মিলিয়ে যাওয়ার মুহূর্তে আবার ইঞ্জিনের নম্বরের দিকে চোখ গেল। আমার চোখ কপালে উঠল। সেই নম্বরটার 12339 নেই, ওটা বদলে এখন হয়েছে 13151, 13,151, কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসের নম্বর। এক লহমে ট্রেনটা নিজের পরিচয় বদলে ফেলল। ট্রেনটা অন্ধকারে মিলিয়ে গেল, আর আমি কাঁপতে কাঁপতে একা দাঁড়িয়ে রইলাম 21 নম্বর প্ল্যাটফর্মে। সেই রাতটা আমি আর ঘুমোতে পারিনি। আমার পুলিশি মস্তিষ্ক কিছুতেই মেনে নিতে পারছিল না যা আমি দেখেছি। কন্ট্রোল রুম থেকে ওয়াকিটকিতে বারবার ডাক আসছিল, রায়, কি দেখলি ওখানে? সিগন্যাল তো উধাও হয়ে গেছে। আমি শুধু এটুকুই বলেছিলাম যে ওটা সিগন্যালিংয়ের কোনো গোলযোগ হতে পারে। আমি জানতাম যদি বলি আমি এক ভৌতিক ট্রেন দেখেছি যা রূপ বদলায়,
তবে আমাকে ডিউটি থেকে সরিয়ে সরাসরি মেন্টাল চেকআপে পাঠিয়ে দেওয়া হবে। পরদিন সকালে ডিউটি শুরু হওয়ার আগেই আমি পৌঁছে গেলাম স্টেশনের পুরনো রেকর্ড রুমে। আমার মাথায় তখন দুটো নম্বর ঘুরছে, 12339 কোলফিল্ড এক্সপ্রেস, 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমি পুরনো ফাইলগুলো ঘাঁটতে শুরু করলাম। ঘণ্টার পর ঘণ্টা ধুলোমাখা ফাইল দেখেও কোনো বড় দুর্ঘটনার হদিশ পেলাম না। ট্রেন দুটো বছরের পর বছর নিজের রুটেই চলছে। হতাশ হয়ে যখন ফিরে আসছি, তখনই আমার নজরে এলো এক কোণে পড়ে থাকা এক জীর্ণ দুর্ঘটনা রেজিস্টার। এতে ছোটখাটো সেই সব ঘটনার বিবরণ থাকে যেগুলোকে রেল কর্তৃপক্ষ খুব একটা আমল দেয় না। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় এসে আমার হাত থেমে গেল। তারিখ 12ই অক্টোবর 2009। কোলফিল্ড এক্সপ্রেস 12339-এর সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেন। জায়গাটা ছিল ডানকুনির কাছে। ঠিক তার কয়েকটা এন্ট্রি নিচেই ছিল আরেক তারিখ, 23শে নভেম্বর 2005। কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস 13151-এর সামনে ঝাঁপ দিয়ে আরেক ব্যক্তি আত্মহত্যা করেন। জায়গাটা সেই একই, ডানকুনির সেই অভিশপ্ত রেল লাইন। দুই ভিন্ন ট্রেন, দুই ভিন্ন সাল, কিন্তু আত্মহত্যার স্থান একই। আমার ভেতরটা ডাকতে শুরু করল। বহু কষ্টে সেই পুরনো কেস ডায়েরিগুলো বের করলাম। মৃতদের পরিচয় পাওয়া গেছে। প্রথমজন ছিলেন প্রকাশ শাহ, এক ঋণে ডোবা ব্যবসায়ী। দ্বিতীয়জন সুব্রত দাস, এক বেকার যুবক যে ডিপ্রেশনে ভুগছিল। পুলিশ কেস দুটোকে সুইসাইড বলে বন্ধ করে দিয়েছিল, কিন্তু একটা অদ্ভুত মিল ছিল। দুজনের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এবং কারোর কাছেই কোনো সুইসাইড নোট মেলেনি। সেই রাতে আমি আবার 21 নম্বর প্ল্যাটফর্মে ফেরার সিদ্ধান্ত নিলাম। এবার আমি একা নই। পকেটে ছিল একটা ছোট্ট ডিজিটাল ক্যামেরা। ঘড়িতে তখন ঠিক রাত 2। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ আমার কোমরে ঝোলানো ওয়াকিটকিটা, যা বন্ধ ছিল, সেখান থেকে একটা যান্ত্রিক ঘরঘর আওয়াজ আসতে লাগলো। কোনো সুইচ না টিপেই একটা আবেগহীন কণ্ঠস্বর ভেসে উঠল। আজ রাত 2:17, গাড়ি সংখ্যা 12841, করমণ্ডল এক্সপ্রেস, প্ল্যাটফর্ম 21। আমার রক্ত হিম হয়ে গেল। করমণ্ডল এক্সপ্রেস তো সন্ধেবেলা আসে, আর সেটা কোনোদিন 21 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে না। হাতে মাত্র 2 মিনিট। ঠিক 2:17 আবার সেই লাল রঙের পুরনো ট্রেনটা নিঃশব্দে এসে দাঁড়ালো। আমি কাঁপা হাতে ছবি তুলতে লাগলাম। এবার ট্রেনের গায়ে লেখা 12841 করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে রইল কয়েক মিনিট। আমি ঠিক করলাম আর দূরে থাকা নয়, এবার আমাকে ভেতরে ঢুকতে হবে। ট্রেনটা চলতে শুরু করতেই আমি দৌড়ে গিয়ে শেষ কামরার হ্যান্ডেলটা ধরে ঝুলে পড়লাম। এটা মারাত্মক বোকামি ছিল, কিন্তু সত্যি জানার নেশা আমাকে পাগল করে দিয়েছিল। ট্রেনটা এবার গতি বাড়ালো। আমরা হাওড়ার বিশাল ইয়ার্ড ছাড়িয়ে এমন এক ট্র্যাকে ঢুকলাম যা আমি আগে কোনোদিন দেখিনি। একটা পুরনো জং ধরা লাইন যা বছরের পর বছর বন্ধ হয়ে পড়ে আছে। গঙ্গার ধার দিয়ে জুট মিল আর পুরো কারখানাগুলোর মাঝখান দিয়ে ট্রেনটা ছুটছে। ট্রেনের ভেতর থেকে একটা রুহানি আওয়াজ আসছিল, যেন অনেক লোক একসঙ্গে যন্ত্রণায় গোঙাচ্ছে। আমি কামরার ভেতরে ঢুকলাম। ঘুটঘুটে অন্ধকার, বাতাসে সেই বন্ধ বই আর পচা জলের গন্ধ। ট্রেনের ভেতরটা ছিল আশ্চর্য রকমের শীতল। আমি কামরা পার হতে হতে ইঞ্জিনের দিকে এগোতে লাগলাম। হঠাৎ ফিসফিসানি শুনতে পেলাম, ছেড়ে দাও আমাদের, অনেক অন্ধকার, যেতে দাও। আমি বুঝতে পারলাম এই ট্রেনটা কোনো সাধারণ ট্রেন নয়, এটা আত্মা বহনকারী এক যান। এগোতে এগোতে আমি এমন এক কামরায় পৌঁছালাম যেখানে ধুলো নেই, বরং সবকিছু ভিজে কাদার মতো। একটা পুরনো চামড়ার স্যুটকেস, একটা বাচ্চার কাঠের খেলনা আর একটা মহিলার পার্স, সবই ভিজে কাদার মতো, যেন এগুলো এইমাত্র গঙ্গার তলা থেকে তুলে আনা হয়েছে। ঠিক সেই কামরার কোণে আমি একটা ডায়েরি দেখতে পেলাম, ভিজে চুপচুপে একটা ডায়েরি। আমি যেই ওটার দিকে হাত বাড়ালাম, সারা ট্রেন কামরা কেঁপে উঠল। সেই অশরীরী আর্তনাদগুলো চিৎকারে পরিণত হলো, ধরো না ওটা, ও দেখতে পাবে, পালাও। আমি কোনো কিছু পরোয়া না করে ডায়েরিটা তুলে ব্যাগে ভরলাম। তখনই ট্রেনের সব দরজা নিজে থেকে খুলতে শুরু করলো। ট্রেনটা তখন একটা পুরনো ভাঙা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এখানে থাকলে আমি আর প্রাণ নিয়ে ফিরব না। চোখ বন্ধ করে আমি ঝাঁপ দিলাম ট্রেন থেকে। পাথুরে জমিতে আছাড় খেয়ে আমি বেশ কয়েকবার গড়িয়ে পড়লাম। হাত পা কেটে রক্ত ঝরছিল, কিন্তু আমি জীবিত। অন্ধকারের মধ্যে আমি দেখতে পেলাম সেই অদ্ভুত ট্রেনটা একটা পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে ঢুকে ভোজবাজির মতো মিলিয়ে গেল। ভোরের আলো যখন ফুটতে শুরু করল, তখন আমি যন্ত্রণায় কাতরাচ্ছি। চারপাশটা ছিল জঙ্গলে ঘেরা এক পরিত্যক্ত এলাকা। শরীর ক্ষতবিক্ষত, কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল সেই ভিজে ডায়েরিটার দিকে। কাঁপতে কাঁপতে ডায়েরির প্রথম পাতাটা খোলার চেষ্টা করলাম। কালির লেখাগুলো জলের ছোঁয়ায় লেপ্টে নীলচে হয়ে গেছে, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে পড়া যাচ্ছে। সেটা ছিল সুব্রত দাসের ডায়েরি, সেই যুবক যাকে পুলিশ ডিপ্রেশনে ভোগা এক আত্মঘাতী ছেলে বলে ফাইল বন্ধ করে দিয়েছিল। কিন্তু ডায়েরির প্রথম কয়েকটা লাইন অন্য কথা বলছিল। লেখা ছিল, আজ ওকে আবার দেখলাম,
গঙ্গার ঘাটে সেই চেনা চোখ দুটো। ও কথা বলে না, শুধু হাসে। পাতা উল্টাতে উল্টাতে আমার সামনে এক গভীর অথচ অসম্পূর্ণ প্রেম কাহিনী ফুটে উঠল। সুব্রত ভালোবাসত এক মেয়েকে, যে খুব সুন্দর সিতার বাজাত, কিন্তু তাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল জাতপাত আর আভিজাত্য। ডায়েরির শেষ পাতাটা ছিল সবথেকে ভয়ঙ্কর। সেখানে কাঁপা কাঁপা অক্ষরে লেখা ছিল, ও এলো না, আজ আমাদের পালিয়ে যাওয়ার কথা ছিল। ওর বাড়ির লোক ওকে আটকে দিয়েছে, অন্য কোথাও ওর বিয়ে ঠিক করেছে। আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। যদি একসাথে বাঁচতে না পারি, তবে একসাথে মরতে তো পারি। আমি যাচ্ছি আমাদের সেই চেনা জায়গায়, ডানকুনির সেই পুরনো ট্র্যাকে। আমি ওর জন্যে অপেক্ষা করব সব সময়। আর ঠিক কোণায় একটা ছোট্ট লাইন লেখা ছিল, যদি তুমিও আসো, তবে ট্রেনের নম্বরটা মনে রেখো, 12859 গীতাঞ্জলি এক্সপ্রেস। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সুব্রত ভুল ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিল। ও যে ট্রেনের সামনে কাটা পড়েছিল, সেটা ছিল জম্মু তাওয়াই। আর ও যে মেয়েটির জন্য অপেক্ষা করছিল, তার আসার কথা ছিল গীতাঞ্জলি এক্সপ্রেসে। অর্থাৎ মৃত্যুর মুহূর্তেও সুব্রত জানত না যে ও ভুল ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে। আর সেই অতৃপ্ত আত্মা আজও ট্রেনের নম্বর বদলে বদলে খুঁজে বেড়াচ্ছে তার প্রিয়তমাকে। আমাকে উদ্ধার করতে আসা আরপিএফ জওয়ানদের কাছে মিথ্যে বলে আমি হাসপাতালে ভর্তি হলাম। কিন্তু সুস্থ হয়েই আমার প্রথম কাজ ছিল সেই মেয়েটিকে খুঁজে বের করা। ডায়েরিতে মেয়েটির কোনো নাম ছিল না, শুধু ছিল সিতার বাজানোর নেশা। আমি কলকাতার পুরনো সব সঙ্গীত ঘরানা আর সিতার কারিগরদের দোকানে ঘুরতে শুরু করলাম। অবশেষে শোভাবাজারের এক পুরনো বাদ্যযন্ত্রের দোকানে খোঁজ পেলাম আব্দুল চাচার। তিনি সুব্রতর ছবি দেখে চিনতে পারলেন। বিষণ্ণ গলায় বললেন, হ্যাঁ বাবা, এই ছেলেটি আসত অললিকার সাথে। অললিকা খুব ভালো সিতার বাজাত, কিন্তু এই ছেলেটির অপঘাতে মৃত্যুর পর মেয়েটা পাথর হয়ে গিয়েছিল। ও আর কোনোদিন সিতার ছোঁয়নি। এখনো দিল্লির এক ধনী পরিবারে থাকে, বিয়ে হয়ে গেছে ওর। আমি জানতাম আমাকে দিল্লি যেতেই হবে। সুব্রতর আত্মা 15 বছর ধরে যে ভুলের ওপর দাঁড়িয়ে আছে, সেই ভুলটা ভেঙে দেওয়া আমার কর্তব্য ছিল। আমি দিল্লি পৌঁছলাম। সাউথ দিল্লির এক বিলাসবহুল বাংলোয় অললিকার দেখা পেলাম। 15 বছর আগের সেই সুন্দরী মেয়েটি আজ এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। তার চোখে কোনো উজ্জ্বলতা নেই। আমি তার সামনে সেই ভিজে ডায়েরিটা রাখলাম। ডায়েরিটা দেখা মাত্রই অললিকার 15 বছর জমানো পাথর হয়ে যাওয়া কষ্টটা কান্নায় ফেটে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, ও ভাবল আমি আসিনি। ওর বাড়ির লোক আমাকে ঘরে বন্দি করে রেখেছিল ঠিকই, কিন্তু আমি তো বেরিয়েছিলাম। আমি যখন স্টেশনে পৌঁছলাম, তখন গীতাঞ্জলি এক্সপ্রেস চলে গেছে। আমি ভেবেছিলাম ও আমাকে একা ফেলে চলে গেছে। আমি অললিকাকে সবটা বললাম, সেই ভৌতিক ট্রেনের কথা, সুব্রতর অতৃপ্ত আত্মার কথা। অললিকা ঠিক করল সে কলকাতায় ফিরবে, সুব্রতর সাথে শেষ দেখার জন্যে। পরদিন রাতেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম। অললিকা, তার স্বামী মিস্টার সেন এবং আমি। মিস্টার সেন মানুষ হিসেবে খুব উদার। স্ত্রীর জীবনের এই বিশাল ক্ষতটা তিনি বুঝতে পেরেছিলেন এবং এই অতিপ্রাকৃত মিলনে তিনি অললিকার পাশে এসে দাঁড়িয়েছিলেন। হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মের সেই অন্ধকার প্রান্তে আমরা অপেক্ষা করছি। অললিকার পরনে আজ এক সাধারণ সাদা শাড়ি, হাতে তান সেই পুরনো ধুলোবালি মাখা সিতার, যা 15 বছর পর আজ তিনি স্পর্শ করেছেন। ঘড়িতে রাত 2টো বাজতেই স্টেশনের ফটফটে সাদা আলোগুলো একবার দপ করে জ্বলে উঠে নিভে গেল। তারপর সেই চেনা ওজোন গ্যাসের গন্ধ ভেসে এলো বাতাসে। অন্ধকার ছিঁড়ে নিঃশব্দে এগিয়ে এলো সেই লাল রঙের পুরনো ট্রেন। অললিকা কাঁপতে কাঁপতে ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। তার গলা দিয়ে স্বর ফুটছিল না। অনেক কষ্টে ডাকলেন, সুব্রত। কামরার ভেতরকার ঘুটঘুটে অন্ধকার থেকে একটা ছায়া অবয়ব বেরিয়ে এলো। সুব্রত ঠিক 15 বছর আগে যেমনটা ছিল, আজও অবিকল তেমনই আছে। সুব্রত অললিকাকে দেখে অবাক হল। তার স্বচ্ছ চোখের কোণ থেকে যেন এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সুব্রত ফিসফিস করে বলল, তুমি এলে না কেন অলো? আমি তো অপেক্ষা করছিলাম। অললিকা কাঁদতে কাঁদতে সুব্রতর সামনে সেই পুরনো ট্রেনের টিকিটের আধখানা অংশটা ধরলেন, যে টিকিটটা সেদিন ওদের এক করার কথা ছিল। তিনি বললেন, আমি এসেছিলাম সুব্রত, কিন্তু তুমি ভুল ট্রেনের সামনে গিয়ে দাঁড়ালে কেন? আমি আজও তোমারই আছি। সুব্রতর আত্মা ট্রেনের দরজা দিয়ে বাইরে আসার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না।
ও যেন ওই যান্ত্রিক নরকের মধ্যে বন্দী হয়ে গেছে। আমি অললিকাকে ইশারা করলাম। অললিকা বুঝলেন। তিনি প্ল্যাটফর্মের মেঝেতে বসে পড়লেন এবং সিতারের তারে আঙুল ছোঁয়ালেন। সেই নিস্তব্ধ রাতে হাওড়া স্টেশনের নির্জন প্ল্যাটফর্মে বেজে উঠল এক অপার্থিব সুর, যে সুরটা সুব্রত আর অললিকা একসময় গঙ্গার ঘাটে বসে শুনত। সিতারের মূর্ছনা যত বাড়তে লাগল, ট্রেনের ভেতর থেকে সেই যন্ত্রণাকাতর ফিসফিসানিগুলো শান্ত হয়ে যেতে লাগল। ধীরে ধীরে সুব্রতর অবয়বটা ট্রেনের খাঁচা থেকে মুক্ত হয়ে প্ল্যাটফর্মে নেমে এলো। শুধু সুব্রত নয়, একে একে সেই ট্রেনের প্রতিটি কামরা থেকে মুক্ত হতে লাগল অগণিত আত্মা। প্রকাশ শাহ থেকে শুরু করে আরও অনেকে, যারা নিজেদের অতৃপ্ত কামনা আর ভুল বোঝাবুঝির শিকলে ওই ট্রেনে বন্দী ছিলেন। সিতারের সুর যেন তাদের মুক্তির পথ দেখিয়ে দিল। সুর থামল। সুব্রত অললিকার দিকে তাকিয়ে এক চিনতে হাসল। সে অললিকার কপালে হাত রাখার চেষ্টা করল, কিন্তু তার হাতটা ছিল হাওয়ার মতো স্বচ্ছ। সুব্রত বলল, এবার আমার যাওয়ার সময় অলো, তুমি তোমার জীবনটা আবার নতুন করে শুরু করো। আমার ভাগের আনন্দটাও তুমিই খুঁজে নিও। ধীরে ধীরে সুব্রত এবং অন্যান্য আত্মারা আলোর বিন্দুতে পরিণত হয়ে ভোরের আকাশের দিকে মিলিয়ে গেল। আর সেই রহস্যময় লাল ট্রেনটা, সেটা এবার কোনো সাধারণ এক্সপ্রেস ট্রেনের রূপ নিল না, বরং ফুলে সাজানো এক বরের গাড়ির মতো সুন্দর হয়ে উঠল। একটা মিষ্টি বাঁশির মতো হর্ন বাজিয়ে ট্রেনটা শেষবারের মতো সুরঙ্গের অন্ধকারে হারিয়ে গেল। ২১ নম্বর প্ল্যাটফর্মে তখন ভোরের প্রথম আলো এসে পড়েছে। সেখানে কোনো ভৌতিক ছায়া নেই, কোনো আর্তনাদ নেই। অললিকা আজ শান্ত। ১৫ বছর পুরনো ডায়েরিটা আজ আর ভিজে নেই, যেন মনের ভেতরের সব মেঘ কেটে গেছে। আমি অবিনাশ রায়, আজও আরপিএফে আছি, কিন্তু আমি জানি স্টেশনের এই হাজার হাজার ট্রেনের ভিড়ে এমন কিছু ট্রেনও চলে যার খবর রেলের খাতায় থাকে না। কিছু ট্রেন আমাদের এক শহর থেকে অন্য শহরে নেয় না, বরং এক জীবন থেকে অন্য জীবনে পৌঁছে দেয়।